আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম। কলকাতায় উপ হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোয় ঢাকার প্রতিবাদ, সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নিতে ভারতের আহ্বান। বিগত সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের জরিপ। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও ক্রান্তিকাল এখনো পার হয়নি বললেন ফখরুল। আইনজীবী হত্যার ঘটনা বাংলাদেশ দেখতে চায়নি মন্তব্য। ইসকনকে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের তৎপরতা নিষিদ্ধের দাবি, সাইফুল হত্যায় চিহ্নিত ইসকন কর্মীদের গ্রেফতারের তাগিদ। এবং জয় দিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব 19 এশিয়া কাপ শুরু, আজিজুল হাকিমের সেঞ্চুরিতে আফগানিস্তানকে 45 রানে হারালো টাইগার যুবারা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো এবং সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, ভারতীয় বৃহস্পতিবার বিকেলে কলকাতায় উপ হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ আয়োজিত সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশে উপ হাইকমিশনের সীমানা পর্যন্ত চলে যায়। সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা পোড়ায় এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও উপ হাইকমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুঃখজনক এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। একই সঙ্গে সরকার কলকাতার উপ হাইকমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে উগ্র বক্তব্যের ঢেউ এবং সহিংসতা ও উস্কানি ঘটনা বৃদ্ধি নিয়ে ভারত উদ্বিগ্ন। একে সংবাদ মাধ্যমের অতিরঞ্জন হিসেবে খারিজ করা যায় না। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, সাবেক ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সুষ্ঠু ও স্বচ্ছ বিচারের প্রত্যাশা করছে ভারত সরকার। সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। চিন্ময় কৃষ্ণের আইনি অধিকার সুরক্ষিত হবে বলে প্রত্যাশা করছে ভারত। জয়সওয়াল বলেন, ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। অন্তর্বর্তী সরকার দেশে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে বলে উঠে এসেছে ভয়েস অব আমেরিকার বাংলা এক জরিপে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এক জরিপে দেখা গেছে 64.1% উত্তরদাতা ইতিবাচক নিরাপত্তার পক্ষে বলেছেন। 15% উত্তরদাতা খারাপ নিরাপত্তার কথা বললেও 17% পরিস্থিতি আগের মতোই মনে করছেন। জরিপে নারী, পুরুষ, মুসলিম, অমুসলিম ও বয়সভেদে জনসংখ্যা বাছাই করা হয়। ফ্যাসিস্ট সরকার
পালিয়ে গেলেও ক্রান্তিকাল এখনো পার হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কলেজে কলেজে যে মারামারি চলছে তা গ্রহণযোগ্য নয়, এটা ষড়যন্ত্র। আইনজীবী নিহতের ঘটনা বাংলাদেশ দেখতে চায়নি বলেও মনে করেন তিনি। শাকির আদনানের রিপোর্টটি দেখুন। ঢাকায় ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনে প্রধান অতিথি ওই জেলার সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, যে বিজয় অর্জন হয়েছে তা যেন বৃথা না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, দেশের উন্নয়নের জায়গায় কোনো রাজনীতি নয়, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যে সবার আগে যেটা প্রয়োজন হবে আমাদের এই রাজনীতি সব জায়গায় না, সব জায়গায় রাজনীতি দরকার নেই। আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক হব, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক হব। ওখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে ন্যাপ, কে মুজাফর, কে জামাত ইসলাম, এটা আমরা আগেও কখনো দেখিনি, ভবিষ্যতেও দেখব। ঠাকুরগাঁওয়ে নানা সমস্যা ও সম্ভাবনা আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এজন্য প্রয়োজন ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম বাড়ানো। বলিষ্ঠ থাকবে, পরাজয় বরণ করবে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ইসকনকে হিন্দুত্ববাদী সংগঠন এবং সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে তার সব তৎপরতা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ঢাকায় এক সমাবেশ থেকে অ্যাডভোকেট সাইফুল হত্যায় চিহ্নিত ইসকন কর্মীদের গ্রেফতারের দাবি জানান তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন প্রতিবেশী দেশের হয়ে বাংলাদেশে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসকনের তৎপরতা নিয়ে অনেকদিন থেকেই সন্দেহ ছিল ইসলামী দলগুলোর। হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কারাগারে নেয়ার সময় চট্টগ্রামের আদালতপাড়ায় পিটিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুলকে হত্যার পর ইসকন নিষিদ্ধের দাবি আরও জোরালো হয়েছে। একই দাবি উঠল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম দক্ষিণ গেটে হেফাজতে ইসলামের সমাবেশ থেকেও। হেফাজতের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ আবু তোহা মোহাম্মদ আদনান ও হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। এই ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালানোর অভিযোগ তুলে হেফাজত নেতারা দাবি করেন, ভিনদেশের গুপ্তচর হিসেবে কাজ করে আসছিল চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ইসকনকে নিষিদ্ধ করা সহ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নগরীর জামায়াতুল ফালাহ জাতীয় মসজিদ থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করে তারা। সে সময় সংগঠনের শীর্ষ নেতারা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলখানায় ডিভিশন বাতিল করে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। সমাবেশ থেকে হেফাজতের যুগ্ম মহাসচিব হারুন ইজহার ঘোষণা করেছেন, সোমবার বেলা 11টায় চট্টগ্রামের ভারতীয় সরকারি হাই কমিশন অফিস মুখে শান্তিপূর্ণ লং মার্চ এবং স্মারকলিপি প্রদান করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশ নিয়েছেন। এই সময় অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্য ধরে রেখে দেশ গড়তে হবে। শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের চাতড়ায়
পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাতেই ডক্টর শফিকুর রহমান যশোরের জিগরগাছা এবং নাভারণে পৃথক দুটি পথসভায় বক্তৃতা করেন। কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। কেউ যেন কোনো ফাঁকতালে ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে, এই জন্য আপামর ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। সরকার আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দল সহযোগিতা না করলে কমিশন শক্তিশালী হলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তার মতে দলীয় সরকারের অধীনে না হওয়ায় নির্বাচন কমিশনের পক্ষে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করা কঠিন হবে না। বিগত সময়ে যারা সাংবিধানিক পদে থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাদের শাস্তির আওতায় আনা যায় কি না সেটি ভাবার পরামর্শ দিয়েছে বদিউল আলম। আরও জানাচ্ছেন নাজিব বেগ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ক্ষেত্রে কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অংশ নেয় কবি নজরুল কলেজ ও তেজগাঁ কলেজ। জাতীয় নির্বাচন বিলম্ব হলে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত সরকার দেশে ফিরে আসার যে সংখ্যা করা হচ্ছে সেই সংখ্যা যাতে না থাকে, তাতে রাজনৈতিক দলগুলো, জনগণ, ছাত্র জনতা সকলে যাতে ঐক্যবদ্ধ থাকে, যাতে কোনোভাবে আর ফ্যাসিস্ট সরকার কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে না পারে। দিনের ভোট রাতে করেছেন যারা আমি আর ডামি নির্বাচন করেছেন তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবার জন্য আমি নির্বাচন কমিশন সংস্কারের প্রধানকে অনুরোধ করব সেই বিষয়ে রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্ব সহকারে সুপারিশ করবেন। সুষ্ঠু নির্বাচন করতে সব অংশীজনের যথাযথ সহযোগিতার উপর জোর দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করা চ্যালেঞ্জ হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। অতীত নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। তো তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই। বিগত সরকারের আমলে ভোট জালিয়াতের সাথে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। 23-24 লাখের মতো নারী। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপিদের মধ্যেই যারা গ্রেফতার হয়েছেন তাদের প্রতি বেআইনি আচরণ প্রত্যাশা করেন না। আওয়ামী লীগ সরকারের আমলে জেল, রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া বিএনপি সহ অন্য দলগুলোর শীর্ষ নেতারা। তারা বলছেন নিজেরা নির্যাতনের শিকার হলেও তাদের চাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে আইন অনুযায়ী বিচার এবং শাস্তি পান। প্রতিপক্ষের রাজনীতিবিদকে ক্ষমতার দম্ভে অসম্মান করার সংস্কৃতি পরিবর্তন হওয়া প্রয়োজন বলেও মনে করেন তারা। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী মাসুর শাগলির রিপোর্টটি। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে রিমান্ড ও জেলে নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি সহ অন্যান্য দলের অনেক শীর্ষ নেতাকর্মী। রিমান্ডে বেআইনিভাবে অমানসিক নির্যাতনের শিকার হওয়ার সঙ্গে জেল কোড অনুযায়ী যথাযথ সুবিধাও পাননি তারা। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর গ্রেপ্তার হচ্ছেন তার সরকারের মন্ত্রী, এমপি সহ শীর্ষ নেতাকর্মীরা। আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার নেতাকর্মীরা বর্তমানে গ্রেপ্তার আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের প্রতি কেমন আচরণ প্রত্যাশা করেন? জনরোষ ফলে এই বিষয় বিবেচনা করে করতে হবে। নিশ্চিতভাবে সব মানুষই সংশোধনের যোগ্য ভাবতে হবে, কিন্তু কোনো কোনো মানুষ সংশোধন করবে না। কেন? পরিবেশটা সংশোধনের হতে পারে। প্রমাণ সাপেক্ষে শাস্তি না হওয়া পর্যন্ত নিরপরাধ, আপনাকে ট্রিটমেন্ট করতে হবে বলে, মানে আনটিল ফাউন্ড গিলটি আপনি একজন নিরপরাধ মানুষ। এই জিনিসটা আপনাকে রেসপেক্ট আপনাকে দিতে হবে। অপরাধের পরে শাস্তি হওয়ার পরেও তার নাগরিক অধিকার হিসেবে সে জেলে যেখানেই থাকবে সেটা আপনাকে সম্পূর্ণভাবে সেটা দিতে হবে তাকে। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের বেশ কিছু নেতা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়েছেন। দেশে থাকা নেতাকর্মীরা আত্মগোপনে। এই অবস্থায় অনেকের অভিযোগ, বিভিন্ন আন্দোলনের ছদ্মবেশে ফ্যাসিস্টদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ব্যান্ড করবেন কিনা সেই বিবেচনা তো আরো আইনের মধ্যে আসবে, কিন্তু আজকে পড়ে গেল, কালকে সে আবার প্রতিবাদ মিছিল করতে যদি পারে তাহলে তো জনরোষের আপনি কোনো মূল্য দিলেন না। এই যে মুসলিম লীগটা কেমন ধ্বংস হয়ে গেল, এটা তো আমাদের সামনেই হইল, তাই না? আওয়ামী লীগ তো সেদিকেই যাচ্ছে।
ইউনিয়ন থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত তাদের লিস্ট তৈরি করেন না কেন? তাদের বিরুদ্ধে সঠিকভাবে মামলাগুলো পরিচালিত হয় সঠিক ধারায়, ডিউ প্রসেস অফ লর মাধ্যমে। বিএনপি সহ অন্য দলগুলোর শীর্ষ নেতারা মনে করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যে নেতাকর্মীরা দোষ স্বীকার করে অনুকম্পা পেতে চান, তাদের জন্য আনুষ্ঠানিক সংশোধন প্রক্রিয়া রাখা উচিত। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। প্রিয় দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী আদিল আহমেদ শান। যাত্রী তার কাছে। শান। সাইদুর, ধন্যবাদ আপনাকে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আই স্পোর্টসে। আয়োজনের শুরুতেই বাংলাদেশ উইন্ডিজ দ্বিতীয় টেস্টের আপডেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে শনিবার। জ্যামাইকার কিংস্টনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ম্যাচ সামনে রেখে সাবিনা পার্কে অনুশীলন করেছে টিম বাংলাদেশ। জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে সবগুলো বিভাগেই সময় নিয়ে আলাদাভাবে কাজ করেছে টাইগাররা। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ম্যাচটি ড্র হলেই সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে বাজে হারের কারণ হিসেবে ব্যাটারদের ব্যর্থতাকে সামনে এনেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে দলীয়ভাবে লড়াই করার চেষ্টা থাকবে টিম টাইগার্সের। ওদিকে জয় দিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ। দুবাইতে গ্রুপ বি নিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 45 রানে হারিয়েছে টাইগার যুবারা। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরি ও কালাম সিদ্দিকের অর্ধশতকে 9 উইকেটে 228 রান তোলে ইয়ং টাইগাররা। কালাম 66 রানে ফিরলেও 4টি ছক্কা ও 8 বাউন্ডারিতে 103 রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন আজিজুল। জবাবে আফগান ব্যাটারদের চোখ রাগানি থাকলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে 13 বল হাতে রেখেই 183 রানে গুটিয়ে যায় আফগানরা। দলটির হয়ে সর্বোচ্চ 58 রান করেন ফয়সাল খান। বাংলাদেশের হয়ে সমান 3টি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। 1 ডিসেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ নেপাল। এবারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের আপডেট। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 10টায়। আগের ম্যাচে বড় জয় দিয়ে সিরিজ শুরু করা টিম টাইগার্সের জন্য এটি সিরিজ নিশ্চিত করার ম্যাচ, আর সফরকারী আইরিশ নারীদের জন্য সমতায় ফেরানোর শেষ সুযোগ। একদিন বিশ্রাম কাটিয়ে এই ম্যাচের আগে হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক বলেছেন, আয়ারল্যান্ডের চেয়ে সব দিক থেকেই ভালো ও যোগ্য দল স্বাগতিকরা। তিনি জানান, আগের ম্যাচে আলো ছড়ানো ব্যাটার শারমিন আক্তার সুপ্তার ব্যাটিং ইতিবাচক প্রভাব ফেলেছে। দলে একাধিক ম্যাচ উইনার তৈরি হওয়ায় ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তিনি। আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড, সো আমার মনে হয় হ্যাঁ আমরা চাচ্ছি যে ডে বাই ডে ম্যাচ টু ম্যাচ বেটার পারফর্ম করা। মেয়েদের ক্রিকেটে এই ধরনের ইনিংস আসলে খুব একটা আমাদের বাংলাদেশে খুব একটা দেখা যায় না। আর এটা ভালো লাগতেছে যে আগে আপনারা সবসময় বলতেন আমরা একজনের উপরে ডিপেন্ডেন্ট, বাট আমরা এখন মনে হচ্ছে যে সবাই কেপেবল ফর স্কোরিং রানস। এবারে ফুটবল। পর্দা উঠেছে ঘরোয়া ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 2024-25 মৌসুমের। উদ্বোধনী দিনে জয় পেয়েছে মোহামেডান ব্রাদার্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রাকিব হোসেন এবং জারেদ খাসার জোড়া গোলে চট্টগ্রাম আবাহনীকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে কিংসরা। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে নবাগত ঢাকা ওয়ান্ডারার্সকে 6-0 গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা কালোদের হয়ে এ ম্যাচে জোড়া গোল করেছেন ঢাকার গোল মেশিন খ্যাত মালির ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতে। এর আগে ম্যাচের 5 মিনিটে নাইজেরিয়ান সানডের ইমাইনুলের গোলে লিড নেয় মোহামেডান। আর 24 মিনিটে দিয়াবাতের গোলের পর 3-0 লিড নিয়ে বিরতিতে যায় মতিঝিল পাড়ার ক্লাবটি। বাকি 3টি গোল এসছে দ্বিতীয়ার্ধে। অতিরিক্ত সময়ে ঢাকা ওয়ান্ডারার্সের জালে ষষ্ঠ ও শেষ গোলটি করেন সৌরভ দেওয়ান। ওদিকে বাফুফের নতুন কমিটির সিদ্ধান্তে পেশাদার লিগে থেকে যাওয়া ব্রাদার্স ইউনিয়নও জয় দিয়ে শুরু করেছে আসর। মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশকে 2-1 গোলে হারিয়েছে তারা। ব্রাদার্সের হয়ে একটি করে গোল করেন ম্যাডি ক্যাসি ও জাকারিয়া দার বোয়ে।
দর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরে নিচ্ছি সাইদুরের কাছে মূল সংবাদে। অনেক ধন্যবাদ শান আপনাকে। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। ষড়যন্ত্র ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গণমাধ্যমের উপর হামলা করা হচ্ছে বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সুস্থ নাগরিক বৃন্দ ব্যানারে মানববন্ধন করে দৈনিক প্রথম আলোর উপর হামলা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ করে তারা বলেন, প্রথম আলো কিংবা ডেইলি স্টারের মতো পত্রিকার উপর হামলার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে। এতে করে কেউ লাভবান হতে চায়। মব জাস্টিসের নামে যে কারো উপর হামলা এবং অসম্মান করার চেষ্টা ভালো কিছু বয়ে আনে না বলেও হুঁশিয়ার করেন তারা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য সরবরাহকারীদের নিয়ে ব্যঙ্গ করা হয়। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, যুদ্ধবিরতি শর্ত অমান্য করে লেবাননে আবারও ইসরায়েলি হামলা। গাজায় খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে পড়তে যাচ্ছে 2 লাখেরও বেশি মানুষ। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের 58তম বর্ষপূর্তি এবং শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। রাজধানী বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সমাজসেবা দীক্ষা নিয়ে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজে বিশেষ অবদানের জন্য চিকিৎসক MK সরকার এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর সুমন বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়। সেই সময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সভাপতি মানিক রতন চাকমা, সদস্য সচিব সুজন বড়ুয়া ও অন্যরা ছিলেন। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে গত বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হলেও শর্ত অমান্য করে ইসরায়েলি বাহিনী আবারও হামলা চালিয়েছে। গাজার উত্তর এবং দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 42 জনে। জাতিসংঘ বলছে গাজায় 2 লাখেরও বেশি মানুষ খাবার এবং বিশুদ্ধ পানি সংকটে পড়তে যাচ্ছে। গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি গণহত্যায় 44,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, বাস্তুহারা হয়েছে 10 লাখেরও বেশি মানুষ। লেবাননে নিহতের সংখ্যা 4,000-এরও কাছাকাছি। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নোবেল প্রাপ্তির 111 বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে HSB ব্যাংক। 1913 সালে 15ই নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে টেলিগ্রাম মারফত নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটি পেয়েছিলেন। সেই সময় নোবেল পুরস্কার মূল্য ছিল 8,000 পাউন্ড, ভারতীয় মুদ্রায় 1,20,000 টাকা। শুক্রবার রাজধানী হোটেল শেরাটনে বিশেষ আয়োজনে ঢাকায় সুইডেন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন সংস্থার প্রধান, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা অনুষ্ঠান উপভোগ করেন। বক্তৃতা করেন HSBC ব্যাংকের CEO মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী অদিতি মহসিন, ডালিয়া আহমেদ এবং ওয়াকার। অনুষ্ঠিত হল সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের একক সঙ্গীতের আসর। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জহুর আহমেদ মিলনায়তনে এই আয়োজন করে সঙ্গীত বিষয়ক নিয়মিত মাসিক পত্রিকা সরগম। আয়োজনে 90 বছর বয়সী সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস বিভিন্ন ঘরানার গান পরিবেশন করেন। সুজ্ঞ সঙ্গীতের প্রসারে আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন সরগমের সম্পাদক কাজী রওনক হোসেন। রসূল নামে ওরে আকাশের চাঁদ কেড়ে, ওরে আকাশের চাঁদ কেড়ে কে আল্লো দুনিয়ায় রসূল নামে।
সঙ্গীতজ্ঞ মুত্তালিম বিশ্বাস। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে চলতি রোম্বা মৌসুমে ঝড় বৃষ্টি এবং পোকার আক্রমণে ফলন বিপর্যয় হয়েছে। বিঘা প্রতি 22 থেকে 24 মণ ফলন পাওয়ার আশা করলেও ধান হয়েছে 15 থেকে 16 মণ। বিস্তারিত মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্টে দেখুন। কৃষি বিভাগের হিসেবে মেহেরপুর জেলায় চলতি মৌসুমে 26,860 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 92,000 মেট্রিক টন। যে সময় ধান শীষ নিয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় ঝড় বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ে এবং পোকার আক্রমণ শুরু হয়। আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগ, একটা ওই যে ঝড় হলো মাঝে, ওই ঝড় এবং মাঠে ব্যাপক হারে পোকা এবং পচা লাগার কারণে এই ফলনের এই অবস্থা। তবে ওই এক আধটা ধান আছে আমাদের মাঠে 103 জাতের, ওই 103 জাতের ধানটা মোটামুটি ভালো হয়েছে। ঝড় বাতাসের কারণে মাটিতে শুয়ে পড়ার কারণে আপনার ফলন হচ্ছে না। আপনার মাজরা পোকা, কারণ পোকায় ধান শেষ করে দিচ্ছে। বর্তমানে 1000 থেকে 1200 টাকা মণ দরে বিক্রি হচ্ছে নতুন ধান। 13-14 হাজার টাকা ধরেন আমাদের খরচ হয়ে যায়। তো এই ধান ধরেন তুলি আপনার 1200 টাকা করে হয়েছে মন বিক্রি করি। আমাদের হয়েছে ধরেন সবই এই ধানের উপরে, চাষের উপরে, আমাদের পোষায় না। ধান তো ধরেন 1200 টাকা বিক্রি হয়েছে, 1200 টাকা খরচ উঠবে না, 1400-1500 টাকা বিক্রি হলে ধানের খরচটা উঠবে। আমন ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে বলছে কৃষি বিভাগ। আমাদের এটা বন্যামুক্ত এলাকা এবং এখানে বৃষ্টিপাত কম হয়, কিন্তু এবছর আমাদের বৃষ্টিপাত ভালো হয়, তা আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো বলে এখন মনে করি। এবং আমাদের রোগ পোকামাকড়ের উপদ্রব কম ছিল, সেহেতু আমাদের এই ফলনটা আমরা আশা করতে পারি এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এই ফলনটা আমরা পাবো। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পাখির নিরাপদ আশ্রয় গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গাছে গাছে বেঁধে দেওয়া হয়েছে মাটির হাড়ি। এমন উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সমৃদ্ধি আনবে বলে মনে করছেন পরিবেশবিদরা। প্রিয় দর্শক, ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টে। গাছে গাছে পাখির কলকাকলিতে মুখর চারিপাশ। ক্রমবর্ধমান প্রাণ প্রকৃতি ধ্বংসে আবহমান বাংলার এই চিরায়ত রূপ এখন অতীত। প্রাকৃতিক দুর্যোগ, বেপরোয়া শিকার ও আবাসস্থল হারিয়ে আশঙ্কাজনক হারে কমেছে পাখির সংখ্যা। এমন পরিস্থিতিতে পাখি রক্ষায় আনন্দমোহন কলেজ ক্যাম্পাসের কাছে কাছে পাখিদের আবাসস্থল গড়ে তুলেছেন শিক্ষার্থীরা। এটা অবশ্যই একটা ভালো কাজ, কারণ এতে পাখিদের আবাসস্থল সৃষ্টি করা হচ্ছে এবং আমাদের ভার্সিটি ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করছে। পাখিদের আবাসস্থল তৈরির জন্য আমরা এক উদ্যোগ নিয়েছি। আগামীতে আমরা এইরকম কার্যক্রম অব্যাহত রাখব। পাখিদের জন্য অনেক ভালো, তাদের একটা বসবাস স্থান হইতেছে। আনন্দমোহন কলেজের পরিবেশকে টিকিয়ে রাখার জন্য পাখিদের আবাসস্থল তৈরি করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকরা। পাখি যত সংখ্যক বেশি হবে তত এই পরিবেশটা সুন্দর হবে। ছাত্রদের এই কাজের ফলে আনন্দমোহন কলেজের প্রাকৃতিক পরিবেশ আরও সুন্দর হোক এবং উত্তরোত্তর তারা আরও ভালো কাজ করুক। নির্মল পরিবেশ ও প্রকৃতি গড়তে সারা দেশে সচেতনতা বৃদ্ধির তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা মামলা তুলে নিতে ও ফ্ল্যাট দখলে প্রভাবশালীরা হুমকি দিচ্ছে বলে পরিবারের অভিযোগ। কড়া নজরদারির কথা জানালো পুলিশ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি।
দেশে গার্মেন্টসের পর যে শিল্পগুলোতে তুলনামূলক সুবিধা রয়েছে সেগুলো নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিডা। নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, কৃষি এমন কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশে এগিয়ে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এজন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে সরকার এবং প্রাইভেট সেক্টরকে অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন পরাগ আজিম। সস্তা শ্রমসহ তুলনামূলক কিছু সুবিধা থাকায় বাংলাদেশের তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েক যুগ ধরেই। দেশে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে এই শিল্প রাখছে অনন্য ভূমিকা। কিন্তু দ্রুত অর্থনৈতিক উন্নয়নে শুধু একটি সেক্টরের উপর নির্ভরশীল হতে চায় না বাংলাদেশ। অন্য যেসব শিল্প এগিয়ে নিতে পারে দেশকে তা চিহ্নিত করে কাজ শুরু করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। কিছু নাম আমি অলরেডি অনেকের কাছে শুনছি, যেগুলো আমি প্রায়ই শুনি এবং সেটা আমি এক্সপার্টদের কাছে শুনছি। আমি নিজেকে সবচেয়ে বড় এক্সপার্ট মনে করি না। এখানে অনেকেই অনেক রিসার্চার আছেন, অনেকে অনেক কাজ করেছেন। যেরকম অনেকেই বলেন যে ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, এগ্রো, এরকম বেশ কিছু সেক্টর আছে যেগুলোতে ডেফিনেটলি বাংলাদেশের কিছু কম্পিটিটিভ এজ আছে। বাট সেই এজগুলো নিয়ে আমরা হয়তো টেকনোলজি এগেন সেগুলো নিয়ে আমরা হয়তো সামনে কাজ করবো এবং আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে ঠিক আছে, এই 5টা সেক্টর নিয়ে আমরা আসলে আগামী 5-10 বছর আমাদের একটা ক্লিয়ার রোডম্যাপ আছে যেখানে আমরা গ্রো করতে চাই। সরকার এবং প্রাইভেট সেক্টর যদি একসাথে কাজ করে তাহলে অবশ্যই গার্মেন্টসের মতো আরও 5-7টা সেক্টরেও আমরা একই লেভেলে চলে যাওয়া সম্পূর্ণ ক্ষমতা রাখি। বিডায় নতুন যোগ দেয়া এই নির্বাহী চেয়ারম্যান মনে করেন, দেশে সমভাবে সব এলাকায় শিল্পায়ন হয়নি, ফলে কর্মসংস্থান এবং শ্রমশক্তিকে সঠিকভাবে ব্যবহার করা যায়নি। শিল্পায়ন খুবই কনসেন্ট্রেটেড কয়েকটা জায়গায় হয়েছে এবং সেই কারণে কিন্তু আমাদের যে এমপ্লয়মেন্টকে আমরা একটা বিগ চ্যালেঞ্জ মনে করি, ঠিক যেই কারণে কোটা আন্দোলন শুরু হলো, রাইট? যে আমাদের জব, হ্যাঁ, এমপ্লয়মেন্ট ইজ এ বিগ ইস্যু বাংলাদেশের জন্য। সো এই এমপ্লয়মেন্টকে এবং আমাদের যে ওয়ার্কফোর্স, এটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, আমাদেরকে এই শিল্পায়নটাকে আরেকটু স্প্রেড করতে হবে, জনগোষ্ঠীকে ফুললি ইউটিলাইজ করতে পারি, সেটার উপর বেসিস করে আগাতে হবে। যে শিল্পগুলো বাংলাদেশের জন্য বেশি উপযুক্ত সেগুলোকে গার্মেন্টসের মতোই প্রায়োরিটি সেক্টর হিসেবে সুবিধা দেওয়ার পক্ষে বিডা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রভাবশালীরা মামলা তুলে নেয়া এবং ফ্ল্যাট দখলে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দীপ্ত টিভির নিহত সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমের পরিবার। তবে পুলিশ বলছে পুরো বিষয়টি কড়া নজরদারিতে রেখেছেন তারা। দেখুন শহীদুল্লাহ রাজীর রিপোর্টটি। গত 10ই অক্টোবর রাজধানীর হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ফ্ল্যাট নিয়ে বিরোধের জেরে নিহত হন দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম। এ ঘটনায় বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রপার্টিজের কর্ণধার শেখ রবিউল আলম রবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ 16 জনের নামে মামলা করে ভুক্তভোগীর পরিবার। পরে প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফসহ 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। নিজেদের জমিতে নির্মিত ভবনে ফ্ল্যাট পাওয়া নিয়ে ডেভেলপার কোম্পানির সঙ্গে বিরোধের জেরে নিহত তামিমের পরিবার জানিয়েছে, নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। এই মুহূর্তে তারা যেভাবে আমাদেরকে আরও হুমকি দিয়ে বেড়াচ্ছে, জানি না প্রশাসন কত দ্রুত আমাদের সাহায্যে এগিয়ে আসতে পারবে। এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে একটু সন্দিহান। মামুনে ডেভেলপারের লোক আইনা আমাদের উপর হামলাগুলি করছে। তা আমি চাই সুষ্ঠুভাবে যেন আইনি প্রক্রিয়ায় এগুলি সমাধান হয়। হুমকির কোনো তথ্য নেই উল্লেখ করে পুলিশ বলছে, মামলাটি গুরুত্বের সাথে নিয়েছেন তারা। যেহেতু এটা একটা সাবজুডিস ম্যাটার, এটা নিয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা বাদী পক্ষকে আশ্বস্ত করেছি এখানে কেউ কোনো রকমের অস্থিতিশীল বা পরিস্থিতি নষ্ট করার পরিবেশ যদি সৃষ্টির তৎপরতা চালায়, বিষয়টা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করার জন্য। জমির মালিককে প্লিজেন্ট প্রপার্টিজের 5টি ফ্ল্যাট দেওয়ার চুক্তি থাকলেও 2টি হস্তান্তর করেছে। বাকি 3টির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মামুনের শ্বশুরের কাছে বিক্রি করে আবাসন প্রতিষ্ঠানটি, যা নিয়ে জমির মালিকের সাথে দ্বন্দ্ব চলছিল। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিজনেস কেস প্রতিযোগিতায় অগ্রণী প্ল্যাটফর্ম ব্যাটল অব মাইন্ডসের 21তম সংস্করণের সমাপনী অনুষ্ঠান হয়েছে রাজধানীতে। প্রতিযোগিতায় এবারে আসরে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দল পার্টনার্স কামিং থ্রু। প্রথম রানার আপ সিড সিঙ্ক এবং দ্বিতীয় রানার আপ নিউরনস।
প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল প্রোডাক্ট এবং AI রেভলিউশনের মধ্যে যে কোনো একটি চ্যালেঞ্জকে বেছে নিয়ে সংশ্লিষ্ট খাতে ইতিবাচক ভূমিকা আনা। প্রতিযোগিতায় 70টি বিশ্ববিদ্যালয়ে ৩,৭০০-এরও বেশি প্রতিযোগী অংশ নেন। বাংলাদেশ থেকে বিজয়ী দল বৈশ্বিক পর্বে 25টি দেশের বিজয়ী দলের সাথে প্রতিযোগিতা করবেন। বৈশ্বিক পর্বের বিজয়ীরা তাদের উপস্থাপিত ধারণা বাস্তবায়নের জন্য সিড ফান্ড হিসেবে 50,000 ব্রিটিশ পাউন্ড পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। নোয়াখালীতে মেঘনা নদীর বুকে জেগে থাকা দুর্গম ঘাসিয়ার চরে ডাকাতের উপদ্রব বেড়েছে। এক রাতেই লুট করেছে 50টিরও বেশি দোকান, গরু, ধান ও স্বর্ণালংকার। অরক্ষিত চরে আবারও ডাকাতের আক্রমণে ভয়ে আতঙ্কিত চরবাসী। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্টে। নোয়াখালীর হাতিয়ার ঘাসিয়ার চর জনবসতি শুরু হয়েছে 9-10 বছর আগে। নদী ভাঙনের শিকার প্রায় 15,000 উদ্বাস্তু মানুষের মাথা গোজার ঠাঁই হয় এ চরে। প্রথম দিকে ডাকাত জলদস্যুদের চাঁদা দিয়ে জনবসতি গড়ে উঠলেও গেল কয়েক বছর শান্তিতে ছিল চরবাসী। হঠাৎ করেই এ চরে আবারও বেড়েছে ডাকাতের উৎপাত। সোলার ফিলেট ছিল, টিভি ছিল, ব্যাটারি ছিল, সব নিয়ে গেছে। তেলের দাম সব আমার বাংসুর করে সবকিছু নিয়ে গেছে। আমার ক্যাশ ভাঙি, ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে। আমার বোর কানে ঝাপসা লইয়া গেছে, আর 12,000 টাকার মোবাইল লইয়া গেছে, আর টাকা 4,000 লইয়া গেছে। যেদের টাকা পর্যন্ত মসজিদ 2 লক্ষ টাকার উপরে আসিল, এগুলো সব নিয়ে গেছে, শুধু বাংতি টাকা আছে এখন। ডাকাতরা নাটকীয় কায়দায় ভেড়া জবাই করে খাওয়া দাওয়া করে আনন্দ উল্লাস করে সারা রাত। লুটতারাজ করে ভোরে 8টি বড় শিপিং ট্রলার বোঝাই করে মালামাল নিয়ে পালিয়ে যায়। 3টা বাজার, 100 দোকান লুট হয়েছে এবং 1.5 কোটি টাকার মাল এরা নিয়ে গেছে। সুজন ডাকাতের হাতে অস্ত্র ছিল, বাবলু ডাকাতের হাতে অস্ত্র ছিল, আদরুব বিহারীর হাতে অস্ত্র আছিল, মামুন ডাকাতের হাতে অস্ত্র আছিল, সালদিন ডাকাতের হাতে অস্ত্র আছিল। এরা সবাই এই বাজারগুলা সব কোবাই কাবাই লুটপাট করে আমাদের কাপড় সবার মধ্যে দোকানের সব মাল সামানা নিয়ে 10টা বোট খোঁজা দিয়ে এখান থেকে নিয়ে গেছে। গণডাকাতির বিষয়ে জানা নেই কোস্টগার্ডের। সোর্স বেশি থাকায় আইনের আওতায় আনা যাচ্ছে না তাদের। প্রত্যেকটা সিকোয়েন্সে তাদের লোক সাজানো আছে। এই যে আমার লোকজনগুলো বেরোইছে, অলরেডি এসে মেসেজ চলে গেছে যে কোস্টগার্ড বের হয়েছে। কোথায় হিট করবে জানে না, তবে সবাই সতর্ক হয়ে যাবে। এটা কোনো কথা? এরকম ইনফরমেশন লিক হয়ে গেলে পরে কোনো অপারেশন সাকসেসফুল করা যাবে? চরবাসীর প্রত্যাশা অরক্ষিত চরগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক সরকারের। নাগরিক সেবা নিয়ে নিরাপদে বসবাস করতে চান স্থানীয়রা। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে সুপার ফ্রেশ 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম আরও একবার। কলকাতায় উপহাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোয় ঢাকার প্রতিবাদ। সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নিতে ভারতের আহ্বান। বিগত সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের জরিপ। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও ক্রান্তিকাল এখনো পার হয়নি বললেন ফখরুল। আইনজীবী হত্যার ঘটনা বাংলাদেশ দেখতে চায়নি মন্তব্য। ইসকনকে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের তৎপরতা নিষিদ্ধের দাবি। সাইফুল হত্যায় চিহ্নিত ইসকনের কর্মীদের গ্রেফতারের তাগিদ। এবং জয় দিয়ে বাংলাদেশে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শুরু। আজিজুল হাকিমের সেঞ্চুরিতে আফগানিস্তানকে 45 রানে হারালো টাইগার যুবারা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।